হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে সবার প্রথমে জানা লাগবে আলোটা কি। প্রথমে আলো আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়, দর্শনের বা হলো দেখার অনুভূতি জাগায়। আলোর মতো যেমন আছে শব্দ, তাপ, এগুলো এক প্রকার শক্তি যা আমাদের কোনো না কোনো কিছু একটা অনুভূতি জাগায়। যেমন যদি আমরা আলোর কথা বলি, আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়। আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়, আর আমাদের চোখে দেখার অনুভূতি জাগায়। আর শব্দটা কি? শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জাগায়। আর তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জাগায়। তাহলে এগুলো হলো এক প্রকার করে শক্তি। তাহলে শব্দ, আলো, তাপ এগুলো এক প্রকার করে শক্তি। আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শোনার অনুভূতি জাগায় বা শ্রুতির অনুভূতি জাগায়, আর হচ্ছে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এখন এই জায়গা থেকেই কোনো সময় প্রশ্ন আসে না, তবে অনেক ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে, মানে সেটা কপাল খারাপ থাকলে একটা এমসিকিউ আসতে পারে। তাহলে আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়। আলো গেল। এবার যেটা অধ্যায়ের নাম সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলনের আগে হচ্ছে আমরা যদি আলো তো জানলাম যে এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগাবে। এখন আলো এমন হতে পারে যে মনে করো একটা বস্তু আছে, এমন না দেখাই, মনে করি এটা একটা বস্তু আছে, একটা তক্তা। এই তক্তার মধ্যে যদি আমি কোনো প্রকার আলো যদি দেই, মানে এখানে যদি আমি আলো যদি আমি আপাতিত করি, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, তিনটা ঘটনা ঘটতে পারে। প্রথমত এমন হতে পারে যে আলোটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, মানে দ্বিতীয় মাধ্যম দিয়ে বের হয়ে যেতে পারে, এটা করতে পারে। অথবা আলোটা আবার পূর্বের মাধ্যমে ফিরে আসতে পারে। তাহলে এখানে আলো তিনটা জিনিস, আরেকটা জিনিস ঘটতে পারে যে কিছু পরিমাণ আলো এইখানে শোষিত হতে পারে, অল্প কিছু পরিমাণ আলো এখানে শোষিত হতে পারে। তাহলে যদি আলো এই দিকে মনে করি আলোটা পড়তেছে, তাহলে আমরা এখান থেকে একটা লাইট ধরছি, তাহলে কোনো স্থানে যদি আলো আপতিত হয় তাহলে তিনটা কাহিনী ঘটতে পারে। যে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, মানে আলোটা এদিক দিয়ে পড়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে যাবে, মানে এটা দ্বিতীয় কোন মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যমটা ধরতে পারি, এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম, এটা আমরা ধরতে পারি দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যমটা আমরা ধরতে পারি, মনে করো এটাকে তোমরা কাঁচ ধরে নাও, একটা সাদা কাঁচ। তাহলে আমরা এই দিক থেকে আলো দিলে আলোটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, তাহলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, মানে এক সাইড থেকে আরেক সাইডে প্রবেশ করলো, তাহলে এটা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ। তাহলে আলো যদি এক মাধ্যম থেকে যদি আপতিত হওয়ার পর যদি আরেকটা মাধ্যম থেকে যদি বের হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে প্রতিসরণ। আর যদি তাদের মধ্যবর্তী যে তল আছে, তলের মধ্যে যদি বাধা পায় বাধা পেয়ে যদি আবার ফিরে আসে, আলোটা এদিক দিয়ে আসলো, আসে ফিরে আবার এদিক দিয়ে চলে আসলো, যে বাধা পেয়ে যে ফিরে আসে তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। যেমন আয়নার মধ্যে আলোর প্রতিফলন ঘটে, যে আমাকে আবার দেখা যায় আলোটা ওইখানে গিয়ে ফিরে আসে, তারপরে আবার আয়নার মধ্যে লাইট ধরলে বোঝা যায় যে আলোটা আবার ফিরে আসে। তাহলে এগুলো হচ্ছে প্রতিফলন, এগুলো ছিল প্রতিসরণ, আর এগুলো হচ্ছে প্রতিফলন। আর কিছু পরিমাণ আলো ওইখানে শোষিত হতে পারে, যেটা হচ্ছে আলোর শোষণ। মানে চিত্রের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে এখানে। এই যে আমি জাস্ট এই যে বস্তুটাকে এইভাবে ধরছি, এরা এই সোজাভাবে ধরছে এই যে বস্তুটা। তাহলে আলো যদি এই বস্তুটার মধ্যে যে আলো যে আপতিত হইতেছে, এটা প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। আলো আপতিত হইতেছে, তাহলে দুইটা কাহিনী করতে পারে, তিনটা কাহিনী করতে পারে। আলো যে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারে, তাহলে এটা হচ্ছে আলোর প্রতিসরণ। আর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে যে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, তাহলে ওটা প্রতিফলন। আর কিছু পরিমাণ আলো ওখানে শোষিত হতে পারে, যেটা হচ্ছে আলোর শোষণ। তাহলে এখন আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে বিজ্ঞানীরা একজন বিজ্ঞানী, মানে বিজ্ঞানীদের মধ্যে একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব বাস্ত, যে আলো কি আকারে চলে। কেউ কেউ বলতো আলো কণা আকারে চলে, মানে কণা আকৃতিতে চলে, এইভাবে কণা আকৃতিতে আলো চলে। আবার কোনো কোনো বিজ্ঞানী বলতো যে আলো তরঙ্গ আকারে চলে। তরঙ্গ বলতে এমনভাবে চলে, আলো তরঙ্গ আকারে চলে। তাহলে এখন আলো কোন আকারে চলে সেটা যখন
ভালো করে দেখতে যায় তখন দেখা যায় যদি এইখানে যে একটা বাল্ব রাখি বা একটা যে লাইট রাখি, আর এইখানে যদি আমরা কোনো একটা বস্তু দিয়ে বাধা দিই আলোটা, তাহলে এখানে দেখা যায় যে আলো এই দিক দিয়ে আলো চারোদিকে ছড়িয়ে পড়বে, আলো এইভাবে চারোদিকে ছড়িয়ে পড়বে। তবে তারপরেও আলো এদিক দিয়ে ছড়িয়ে পড়বে, এখানে বাধা পাবে, এই জায়গাটায় আলো আসবে না, কিন্তু তারপর এখানে হালকা একটু হলেও আলোকিত দেখা যায়, হালকা আলোকিত দেখা যায়। তাই আলো যদি কণা আকারে যে চলতো তাহলে কিন্তু এদিকে আসতো না, আলোর সোজা যদি কণা আকারে চলতো তাহলে সোজা এই যে এইভাবে যেত কণা আকারে। কিন্তু আলো যদি তরঙ্গ আকারে চলে তাহলে আলো এইভাবে এদিকে আসতে পারবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আলো কণা আকারেও চলে, তরঙ্গ আকারেও চলে। আর আলো দুই আকারেই চলতে পারে, আলো কণা আকারেও চলতে পারে, তরঙ্গ আকারেও চলতে পারে। আচ্ছা, তাহলে এবার হলো আলোর প্রতিফলনে আসি। আলোর প্রতিফলন, তাহলে আলোর প্রতিফলন তো দেখলামই যে কোনো একটা মাধ্যমের মধ্যে যদি আলো যে বাধা মানে আপতিত হওয়ার পর যদি বাধা পায় যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে তখন তাকে আলোর প্রতিফলন বলে। তাহলে ওইটাই শুধু একটু বুঝে লিখে দিলে হয়ে যাবে যে হলো এই যে আলো কোনো স্থানে আপতিত হওয়ার পর যদি বাধা পায় এবং তা পূর্বের মাধ্যমে ফিরে আসে তখন তাকে আলোর প্রতিফলন বলে। তো এই প্রতিফলনটা হতে পারে দুই প্রকার। আমাদের এই অধ্যায়ে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা, আলোর প্রতিসরণ নিয়ে পরবর্তী অধ্যায়, মানে যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে সেটা আলোর প্রতিসরণ, সেটা নিয়ে দ্বিতীয় অধ্যায়। এই জায়গায় আলোর প্রতিফলন, তাহলে আলোর প্রতিফলন কি যে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসবে। তাহলে এই আলোর প্রতিফলন হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি, যদি এই যে যেখানটায় আলো আপতিত হইতেছে, আমরা এটা ধরছি এখানে আলো আপতিত হইতেছে, যে স্থানে আলো আপতিত হইতেছে সে স্থানটা যে মসৃণ হয়। মসৃণ বলতে কি যে কোনো প্রকার নাই, ওই যে মসৃণ বলতে কি মসৃণই। তাই ওইখানে আলো এই যে আপতিত হওয়ার পর আবার এই যে সুন্দরভাবে না, এই জায়গায় আরেকটা জিনিস অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাহলে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ কি সেটা আগে দেখেন। আচ্ছা, তাহলে একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে অপসারী। মনে করি এটা একটা বিন্দু, মানে লাইট, এই লাইট থেকে আলো চারোদিকে ছড়িয়ে পড়ছে। আর আবার এমন হতে পারে যে চারোদিক থেকে আলো এক বিন্দুতে এসে মিলিত হচ্ছে। আলোর এই দুইটা কাহিনী ঘটতে পারে। তো যদি দেখি যে একটা বিন্দু থেকে আলো চারোদিকে ছড়িয়ে পড়ছে তাহলে এটা হচ্ছে অভিসারী, অভিসারী। আর যদি এক বিন্দুতে মিলিত হয় এটা হচ্ছে অপসারী, অপসারী। যে আলোটা ছড়িয়ে পড়তেছে ওটা হচ্ছে অভিসারী, আর আমি অনেকগুলো আলো একখানে যা মিলিত হইতেছে ওটা হচ্ছে অপসারী। তো এটা হচ্ছে অভিসারী আর অপসারী। তাহলে নিয়মিত প্রতিফলন কি, যে মসৃণ তলের মধ্যে যদি আলো আপতিত হওয়ার পর যদি তা আবার অভিসারী বা অপসারী, যদি তা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে। আর যদি অমসৃণ তলটা হয়, মানে তলটা যদি হয় যে এই টাইপের, আচ্ছা তলটা ধরলাম এমন হইতেছে, এই তলের মধ্যে আলো আপতিত হলে আলোর কোনো নির্দিষ্ট কোনো থাকবে না, নির্দিষ্ট কোনো গতিপথ থাকবে না, যেটা হচ্ছে আলোর, সেটা হচ্ছে অনিয়মিত প্রতিসরণ, সেটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে যদি যখন একগুচ্ছ আলো আপতিত হওয়ার পর যদি অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তখন তাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর যদি এই যে অপসারী বা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয় তখন সেটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন, এটা ক আর এটা হচ্ছে খ। এটা অনিয়মিত প্রতিফলনের চিত্র, এটা নিয়মিত প্রতিফলনের চিত্র, এটা অনিয়মিত প্রতিফলনের চিত্র। তাহলে প্রতিফলন গেল। প্রতিফলনের পর এবার আছে হলো আমাদের প্রতিফলনের চিত্রের কিছু বিষয়বস্তু শিখতে হবে। যে মনে করি যে এই তলটার মধ্যে আলোর প্রতিফলন ঘটবে, আলো আপতিত হবে, তার আগে আমাদের ধরতে হবে এখানে একটা অবিলম্ব মানে একটা লম্ব কল্পনা করা হবে। যদি আসে অবিলম্ব কাকে বলে, তাহলে শুধু এই চিত্র দেখে দেখেই বলা যাবে যে যদি কোনো একটা তলের মধ্যে আলো আপতিত হয় তাহলে সেই আপতন বিন্দু, এই যে এখানে মনে করি আলোটা এসে পড়বে আর কি, আপতিত হবে, আলো আপতিত হবে এই বিন্দুতে এসে। তাহলে মনে করি
এই বিন্দুটাতেই আসে এই যে আলো পড়লো, তাহলে এখানে আলো আপতিত হলো। এখন সেই বিন্দু থেকে আমরা যে একটা লম্ব কল্পনা করব সেটা হচ্ছে অভিলম্ব। যে আলো যেখানে আপতিত হবে সেইখান থেকে আমরা যে লম্বটা কল্পনা করব সেটা হচ্ছে অভিলম্ব। তাহলে এইখানে এই যে এটা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব ওই চিত্রে দেওয়া আছে, ওই যে অভিলম্ব। অভিলম্ব নামগুলো লিখতেছি না, এখানে লেখা আছে ছোট্ট করে, ওই যে অবিলম্ব। তাহলে এই যে এখানে অবিলম্ব কোনটা, এটা হচ্ছে অবিলম্ব। এটা হচ্ছে অবিলম্ব, যে লম্ব কল্পনা করা হয় সেটা হচ্ছে অবিলম্ব। আর যে আলোটা এসে আপতিত হবে ওটা হচ্ছে আপাতন রশ্মি বা আপতিত আলোক রশ্মি। এই যে এটা এসে আপতিত হয়েছে এটা হচ্ছে আপাতন আলোক রশ্মি। আপতিত হয়েছে মানে কি, ওটা পড়ছে আলোটা। এখানে মনে করি কোনো একটা বাল্ব ছিল, সেখান থেকে আলোটা আসছে, বা সূর্য থেকে আলোটা আসছে, কোনো একটা উৎস থেকে। তাহলে এটা হচ্ছে আপাতন রশ্মি। আর আলোটা এখানে বাধা পাওয়ার পর আবার দ্বিতীয় মাধ্যমে বের হয়ে যাবে। বাধা পাওয়ার পর আবার এই যে হলো না, বাধা পাওয়ার পর আবার এই যে এইভাবে মনে করেন আবার প্রথম মাধ্যমে ফিরে আসলো। তাহলে যে রশ্মিটা দিয়ে ফিরে আসবে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। যে রশ্মিটা প্রতিফলন হয়ে আসবে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব। এখন আর এই যে এইটা কি, যেখানে আলো আপতিত হয়েছে এটা হচ্ছে আপাতন তল বা দর্পণ। তল অথবা এর আরেক নাম হচ্ছে দর্পণ। তল অথবা দর্পণ, এটা অবিলম্ব। এটা আপাতন রশ্মি, আপাতন রশ্মি। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আপাতন রশ্মি, আর হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতিত হয়েছে এটা হচ্ছে আপাতন রশ্মি, যেটা দিয়ে প্রতিফলিত হয়েছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর যে একটা আমরা লম্ব কল্পনা করছি এটা হচ্ছে অবিলম্ব। তারপরে যে তলের মধ্যে যে আপতিত হয়েছে যে তলটা, এর একটা নাম আছে সেটা হচ্ছে দর্পণ, অথবা একে আমরা আপতন তল বলতে পারি, যা ইচ্ছে, প্রতিফলক তল। এখন এখানের মধ্যে দেখো অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। এখন এই কোণগুলোর নাম আছে। প্রথমত এই যে এই কোণটা যে কোণ রশ্মির সাথে কোণ, অবিলম্বর সাথে আপাতন রশ্মির কোণ, তাহলে একে বলা হয় আপাতন কোণ। আপাতন কোণ। তাহলে অপাতন রশ্মির সাথে যে অভিলম্বর কোণ সেটা হচ্ছে অপতন কোণ। একে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অপতন কোণ কাকে বলে যদি পরীক্ষায় আসে তাহলে লেখা লাগবে যে আপতিত রশ্মির সাথে অভিলম্বর যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় আপতন কোণ। আর যদি আসে যে প্রতিফলন কোণ কাকে বলে, তাহলে এই যে অভিলম্ব আর প্রতিফলনের সাথে যে কোণটা, প্রতিফলিত রশ্মির সাথে যে কোণটা, এটা হচ্ছে প্রতিফলিত কোণ। একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপাতন কোণ কি, যে আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আপাতন কোণ। আর যদি অবিলম্ব আর হলো প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে প্রতিফলিত কোণ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। শেষ। এখানে চিত্র সব একটু ভালোভাবে লেখা আছে, লেখা বোঝা না গেলে এখানে দেখলে। আচ্ছা, এরপর 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 দর্পণ। দর্পণ কি, যেখানে আলোর প্রতিফলন বা প্রতিসরণ ঘটবে সেটা হচ্ছে দর্পণ। প্রতিসরণ ঘটে না, প্রতিফলন ঘটবে। যে একটা মসৃণ তলে, আর দর্পণটা অবশ্যই কিন্তু মসৃণ হওয়া লাগবে, যে মসৃণ তলে আলোর প্রতিফলন নিয়ম অনুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটবে। যে প্রতিফলনের নিয়ম অনুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটবে। যে একটা মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তাকে বলা হয় দর্পণ। মনে করি এইখানে আলোর প্রতিফলন ঘটবে, এই যে আমি এটা নিলাম, এইখানে যে আলো রশ্মি এসে আপতিত হবে, তারপরে যে প্রতিফলিত হবে, তাহলে এটা হচ্ছে দর্পণ। তাহলে যেখানে আলোর যে মসৃণ তলে, এটা মসৃণ কিন্তু কোনো অমসৃণ না, এটা মসৃণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তাকে বলা হয় দর্পণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তাকে বলা হবে দর্পণ। ঠিক আছে, তাহলে দর্পণ গেল। দর্পণ হয় দুই প্রকার। একটা দর্পণ হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল আর গোলীয় দর্পণ। তাহলে এখন সমতল দর্পণ কি? সমতল দর্পণ হলো সেই দর্পণ যে দর্পণ থাকবে সমতল, সেটাই সমতল দর্পণ। একদম ইজি। যে দর্পণটি থাকবে সমতল, যখন কোনো সমতল একটা মসৃণ তলে কখন একটা মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন করবে, আর যে ওই মসৃণটা যদি সমতল হয় তাহলে তাকে সমতল দর্পণ বলে। মানে যেই মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটবে তাকে তো দর্পণ বলবে। আর সেটা যদি সমতল হয় তাহলে সেটা সমতল দর্পণ। যেমন এই যে এটা একটা সমতল, এই যে সমতল দর্পণ, বা এটা এই অবস্থা এই খারাপ অবস্থায় থাকতে পারে, সমতল দর্পণ। তাহলে যে মসৃণ তলে আলোর
নিয়মিত প্রতিফলন ঘটে এবং তা সমতল হয় তাকে সমতল দর্পণ বলে, এভাবে দেওয়া যাবে। বা যখন কোনো সমতল পৃষ্ঠ মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন তাকে সমতল দর্পণ বলে। সংজ্ঞা বানায় লেখা যায়, বুঝলেই হয়। এখন আলোর প্রতিফলন ঘটতেছে ওই ওই জায়গায় যে আলো বাধা পাবে কি বাধা পাবে না ওটা আমরা ওই দর্পণটা দেখলে বুঝতে পারবো। সেটা হচ্ছে দর্পণে পাড়া লাগানো বলে সেটাকে বলে পাড়া লাগানো। পাড়া লাগানো কেমনে বুঝবো? যে যদি এই যে একটা দর্পণের পিছনে বা সামনে এই যে এমন করে দাগ দেওয়া থাকে সেটাকে বলা হয় পাড়া লাগানো। পাড়া সাধারণত সিলভার বা কোনো একটা ধাতু দিয়ে লাগানো থাকে, সিলভার দ্বারা হতে পারে বা কোনো একটা ধাতু। এখন যদি পাড়া যদি এই সাইড দিয়ে যদি লাগানো থাকে, আমি এই যে এই দিক দিয়ে পাড়া লাগাইছি, তার মানে আলো এখন আপতিত হবে এই দিকে, প্রতিফলন হবে এই দিক দিয়ে, অভিলম্ব থাকবে এই দিকে, ওই দিকে কিছুই নেই, ঠিক আছে? তাহলে যেই দিকে পাড়া লাগানো থাকবে সব কিছু ঠিক তার বিপরীত পাশে ঘটবে। এখন আমি যদি পাড়া যদি লাগাইতাম এই দিক, আচ্ছা আমি এখন যে পাড়াটা এই দিকে লাগাইতাম, মনে করে আমি এবার পাড়া লাগাইতেছি এই দিক, তাহলে এবার আলো আপতিত হবে এই দিকে, আলো আপতিত তারপরে প্রতিফলিত সব ঘটবে এই সেটটায়, সব এই দিকটায় ঘটবে, এই দিকটায়। তাহলে এই দিকটায় আর কিছু করবে না, ওই দিকে পাড়া লাগানো মানে ওই যে অনেক সময় আয়নার পেছনে দেখা যাবে পাড়া লাগানো আছে, কোনো একটা ধাতুর প্রলেপ দেওয়া আছে, যার কারণে আলোটা ওই মানে অন্য অপর প্রান্তে পৌঁছায় না, যার কারণে আমরা দেখতে পারি, মানে আলোটা ফিরে আসে এবং আমাদের দেহের একটা চিত্র এখানে দেখা যায়। সেটা কেমনে দেখা যায়? সামনে আছে আয়না কিন্তু সমতল দর্পণ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। পূর্বের সময় বিজ্ঞানীরা মনে করত যে এটা যদি একটা ব্যক্তির যে চোখ হয়, আদিমকালে বিজ্ঞানীরা মনে করত যে এটা যে চোখ হয়, ভাবলাম চোখ, আচ্ছা এটা এইদিকে খাই, আচ্ছা খারাপ হয়েছে হোক, মনে করি এটা চোখ। এই চোখে আদিমকালে বিজ্ঞানীরা মনে করতো আমি এই জিনিসটা দেখতে পারবো যদি এই চোখ থেকে আলো, এই সবসময় এই চোখ থেকে আলো আসে, মানে চোখ থেকে আলো এসে আপতিত বস্তুটার উপর পড়ে, তারপরে আমরা বস্তুটা দেখতে পাই। তখন আবার অন্য একজন বিজ্ঞানী বলল তাহলে রাতের বেলা আমরা দেখি না কেন? তারপরে এই সিদ্ধান্ত নেয় যে না, চোখের উপর আলো, চোখ থেকে আলো আসে না, কোনো একটা বস্তু থেকে আলো আসে। বিষয়টা হয় এমন যে মনে করি এই বস্তুটা, এটা হচ্ছে লাইট বা বাল্ব বা সূর্য যেটাই ধরি, আর এইটা হচ্ছে কোনো একটা ব্যক্তির চোখ। আমরা একটা বস্তু কিভাবে দেখি এটাই এখন দেখব। আচ্ছা, এই বস্তুটা আমরা তখন দেখব যখন এই যে বাল্ব থেকে আলোটা এসে, এই যে কোনো একটা উৎস থেকে আলোটা এসে আমার চোখে আপতিত হবে। চোখের মধ্যেও কিন্তু এক ধরনের দর্পণ আছে বা লেন্স আছে, সেটা সামনে আছে। সেইখানে আলোটা আপতিত হওয়ার পর যদি সেই আলোটা গিয়ে যে বস্তুর ওপর পড়ে, প্রতিফলিত হয়ে যে বস্তুর ওপর পড়ে, তখন আমরা বস্তুটা দেখতে পারবো, আর না পড়লে আমরা বস্তুটা দেখতে পারবো না। তাহলে কোনো একটা উৎস থেকে আলো এসে আমাদের চোখে আপতিত হবে, তারপরে যদি প্রতিফলিত হয়ে বস্তুর মধ্যে যা পড়ে তাহলে আমরা বস্তুটা দেখতে পারবো। এরপর হচ্ছে হলো গোলীয় দর্পণ। তাহলে দর্পণ দুই প্রকার, একটা সমতল দর্পণ, একটা গোলীয় দর্পণ। এবার আসে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি? আচ্ছা, গোলীয় দর্পণ কি? যে কোনো একটা গোলক যদি গোলকের অংশ, কোনো একটা দর্পণ যদি কোনো একটা গোলকের অংশ হয়, তাহলে প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ ও সমতল হয় এবং গোলীয় হয়, অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠের যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় তখন তাকে গোলীয়, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন তাকে গোলীয় দর্পণ বলে। মনে করি এই যে একটা বৃত্ত, এই গোলকের অংশ যদি হয় কোনো একটা দর্পণ, মনে করি এই গোলকটা আমি অর্ধেক নিলাম গোলকটার, এই গোলকের একটা অংশ, এটা গোলকের অংশ। এই গোলকের অংশের মধ্যে যদি আমি একদিকে পাড়া লাগাই তাহলে অন্যদিকে অবশ্যই আলোর প্রতিফলন ঘটতে পারে। এই যে এইদিকে একটা অভিলম্ব থাকবে, তারপরে যে আলো এসে আপতিত হবে, তারপরে যে আলো প্রতিফলিত হয়ে যাবে, এটাই।
যে এই যে কোনো একটা গোলীয়, যদি কোনো একটা গোলকের অংশ হয় তখন তাকে গোলীয় দর্পণ বলে। এই গোলীয় দর্পণ আবার হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। এখন অবতল দর্পণ কি আর উত্তল দর্পণ কি, যে এটা একটা গোলক দিয়ে বোঝা যাবে। এই যে মনে করি একটা গোলক, এই গোলকের আমরা দুইটা সাইড পাবো। একটা গোলকের যদি আমি দুইটা অংশ আমি আলাদা করি, যদি মাঝখান থেকে, আচ্ছা, মাঝখান থেকে যদি আমি দুটো অংশকে যদি আলাদা করি, তাহলে এইখানে দুইটা অংশ পাবো। যদি আমি এই দিকটা যদি আমি পাড়া লাগাই, তাহলে আলোর প্রতিফলন ঘটবে কোন দিকে? আলোর প্রতিফলন ঘটবে এখন এই দিকে। এই দিকটা এখন কি? তাহলে এই দিকটা অবতল, এটা অবতল পৃষ্ঠ। এই অবতল পৃষ্ঠে যদি আলোর প্রতিফলন ঘটে তখন তাকে অবতল দর্পণ বলে। আর যে উত্তল পৃষ্ঠে, আমি যে অবতল পৃষ্ঠে যদি এখন পাড়া লাগাই, অবতল পৃষ্ঠে যদি পাড়া লাগাই, তাহলে আলোর প্রতিফলন ঘটবে কোন দিকে? উত্তল পৃষ্ঠে। তখন এটাকে বলা হবে উত্তল দর্পণ। যদি একটা কোনো গোলকের অবতল পৃষ্ঠটা আলোর প্রতিফলনের হিসেবে কাজ করে তখন তাকে অবতল দর্পণ বলে। আর আলোর উত্তল পৃষ্ঠটা যদি আলোর প্রতিফলন হিসেবে কাজ করে, গোলকের উত্তল পাশটা যদি আলোর প্রতিফলন হিসেবে কাজ করে তখন তাকে উত্তল দর্পণ বলে। সংজ্ঞা মনে হয় দেওয়া আছে, এই যে আছে, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। যে যদি কোনো গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তখন তাকে উত্তল দর্পণ বলে, অর্থাৎ গোলকের দর্পণের বাইরের উত্তল পৃষ্ঠটি উত্তল দর্পণ হিসেবে কাজ করে। আর তাকে একে অভিসারী দর্পণও বলে। আর যদি কোনো গোলকের অবতল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তখন তাকে অবতল দর্পণ বলে। কেমনে এটা অভিসারী দেখি। এই যে এটা নিলাম, আমরা অর্ধেক নিলাম, নেওয়ার পর আমি এই কোন কোন পৃষ্ঠটা, আমি মনে করো উত্তল দর্পণ নিলাম, মানে আমি অবতল পৃষ্ঠে এখন আমি পাড়া লাগাম, এটা এখন আমার উত্তল দর্পণ। উত্তল দর্পণে কোনো আলো যদি এসে আপতিত হয়, তখন দেখো যদি কোনো আলো এসে আপতিত হয় তখন দেখো আলোগুলো প্রতিফলনের পর দেখো এক বিন্দুতে এসে মিলিত হবে, বা কোথাও যে এক বিন্দুতে মিলিত হবে। দেখো চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে। আর না, ছড়িয়ে পড়বে আলোটা, আর কি ছড়িয়ে পড়বে, দেখো যে ছড়িয়ে পড়বে, তাই একে বলা হয় অভিসারী। ছড়িয়ে পড়বে না, ছড়িয়ে পড়বে। আর যদি এই পাশে যে আলোর প্রতিফলন হিসেবে কাজ করছে, যেমন আমরা নেই, আমরা আরেকটা গোলক নিয়ে এই ক্ষেত্রে আমরা এখন পাড়া লাগাবো হলো উত্তর সাইডে, তার মানে আমরা এখন একটা অবতল দর্পণ নিলাম। এই অবতল দর্পণে আলোগুলো দেখো যে আলোগুলো সব এক বিন্দুতে মিলিত হবে, আলোগুলো সব এক বিন্দুতে মিলিত হবে। এটা হচ্ছে অপসারী বস্তু কিছু প্রভাব হয়, অপসারী। আর এটা হচ্ছে অভিসারী, এটা হচ্ছে অপসারী, আর এটা হচ্ছে অভিসারী। উত্তল আর অবতল দর্পণ, উত্তল দর্পণ আর হচ্ছে অবতল দর্পণ। এখন এই দর্পণগুলোর ব্যবহার আছে, কোন দর্পণ কোথায় ব্যবহার করা হয় এমসিকিউ এ আসে। দেখো এখানে দু একটা বিষয় দেওয়া আছে, যে দেখো যে শোভিং মিরর, মিরর মানে কিন্তু আয়না, শেভিং মিরর মানে শেভ করা যায় আয়না, হেড মিরর মাথা দেখা যায় না, মিরর মানে আয়না। তারপরে অপথেলমোস্কোপ, অপথেলমোস্কোপ এটা হচ্ছে চিকিৎসা কাজে ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে আলোটা চারদিকে ছড়িয়ে পড়ে না, আর অবতল দর্পণে কিন্তু আলো ছড়িয়ে পড়ে, যার কারণে গাড়ির হেডলাইটে এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে সোলার ফার্নেস ইত্যাদিতে। আর উত্তল দর্পণ ব্যবহার করে কোথায়? ভবনের ভেতরে, ভবনের ভেতরে যানবাহনের আয়না, এই যে আয়না, যানবাহনের আয়না, এখানে কি দূরের জিনিস, চারোদিকের জিনিসকে শুধু এই আয়নায় দেখা যায় না, যে গাড়ির চারোদিকে সব কিছুকে, মানে সব কিছু আলো এসে এইখানে এক বিন্দুতে এসে আপতিত হইতেছে, যার কারণে সব কিছু দেখা যেতেছে, যেটা কি আলো কি করে, তার মানে যানবাহনে আয়না। তারপরে ম্যাগনিফাইং গ্লাস, নিরাপত্তার উদ্দেশ্যে রাস্তায় আলোর প্রতিফলন ইত্যাদি ব্যবহার করে, রাস্তায় আর কি ব্যবহার করা হয় ইত্যাদিতে। তাহলে এগুলো এমসিকিউ আসতে পারে, যে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, বা এই টাইপের এমসিকিউ। এবার আছে বিম্ব বা প্রতিবিম্ব। বিম্ব কি? বিম্ব হলো যে মনে করে আলো কোনো এক স্থানে, তার আগে আরেকটা জিনিস আছে, ওটা দেখাচ্ছি, আরেকটা বিষয়বস্তু আছে। মনে করি এইটা হচ্ছে একটা, আমি গোলীয় দর্পণ নেব, গোলীয় দর্পণ দিয়ে দেখাই, একটা গোলীয় দর্পণ নেব।
হ্যাঁ, গলীয় দর্পণ। এই গড়ে আমি এটা অবতল দর্পণ বানালাম। অবতল দর্পণ দিয়ে বুঝি আমি একটা দর্পণের একটা চিত্রে আমি প্রত্যেকটা জিনিসকে আগে বুঝতে হবে যে এখানে প্রথমে এটা কি, এটা তো একটা দর্পণ। এটা একটা গলীয় অবতল দর্পণ। উত্তল পাশে পাড়া লাগানো থাকলে অবতল দর্পণ, তাহলে এটা একটা গলীয় অবতল দর্পণ। এইখানে যখন আলো এইখানে এই যে একটা, আচ্ছা দাঁড়াও এটা পরে আসি। এইটা যখন একটা গোলক আসিল, এটা তো একটা গোলক তো আসিল না, একটা গোলক আসিল, ওই গোলকের একটা কেন্দ্র ছিল না, ওই গোলকের একটা কেন্দ্র ছিল না, মনে করি এটা পি কেন্দ্র। এই গোলকের যে কেন্দ্র ছিল, এই পি কেন্দ্রটার নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র কাকে বলে? কোন একটা গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। বুঝলে? আর এই দর্পণের যে মধ্যবিন্দু তাকে মেরু বলে। মনে করি কিউ, এনে কিউ হলো কি? মেরু। কিউ হলো মেরু। কিউ হলো এখানে মেরু। মেরু। তাহলে এখানে এই যে বক্রতার কেন্দ্র আর মেরু মধ্যবর্তী দিয়ে যদি কোনো একটা যে রেখাটা কল্পনা করা হয় একে বলা হয় প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র আর হচ্ছে মেরু সংযোগকারী রেখাকে বক্রতার কেন্দ্র বলে। লিখে রাখো যে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এগুলো কিন্তু মুখস্থ করে না। বক্রতার কেন্দ্র আর মেরুর দিয়ে যে রেখাটা কল্পনা করা হয় তাকে বলা হয় প্রধান অক্ষ। আর এই প্রধান অক্ষ ব্যতীত যে অক্ষগুলো কল্পনা করা হয় সেটা হচ্ছে গৌণ অক্ষ। প্রধান অক্ষ ব্যতীত আমি যে কোনোটা ধরতে পারি, এই দিক ধরতে পারি ইচ্ছা, এটা হচ্ছে আমার গৌণ অক্ষ। তাহলে যদি আসে গৌণ অক্ষ কাকে বলে, তাহলে বক্রতার কেন্দ্র, তখন লেখা যাবে বক্রতার কেন্দ্র আর মেরু ব্যতীত যে কোনো রেখা কল্পনা করলে তাকে গৌণ অক্ষ বলে। আর হলো বক্রতার কেন্দ্র আর মেরু দিয়ে যে রেখা কল্পনা করা হয় তাকে প্রধান অক্ষ বলে। তাহলে গেল। এই প্রধান অক্ষের মধ্যে দেখো, আলো যখন এসে আপতিত হবে, এই যে আলো মনে করে এসে আপতিত হইতেছে, আলো যখন আপতিত হবে তখন ওই আলো প্রতিফলনের পর একটা এই যে প্রধান অক্ষরে একটা বিন্দু দিয়ে যাবে যাকে বলা হয় প্রতিফলন বিন্দু বা ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। তাহলে এইখান থেকে যে আলো এইখানে বাধা পেয়ে এদিক দিয়ে চলে যাবে, এই আলোটা এই দিক দিয়ে চলে যাবে, এই আলোটা এই দিক দিয়ে চলে যাবে। তাহলে কি এই যে একটা বিন্দু দিয়ে কিন্তু গেছে, এই যে এখানে দেখা যেতেছে এই যে একটা বিন্দু দিয়ে গেছে, এই যে একটা বিন্দু দিয়ে গেছে, এটা হলো ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দুকে প্রকাশ করা হয় হলো এফ দ্বারা। এফ একে প্রকাশ হয় সি দ্বারা। পি ধরছি না, ওটা সি ধরো। সি হলো ফোকাস কেন্দ্র আর কিউ হলো আমাদের এইখানে প্রধান অক্ষ। তাহলে যদি আসে যে ফোকাস বিন্দু কাকে বলে, যে কোনো একটা দর্পণে আলো আপতিত হওয়ার পর, কোনো একটা দর্পণে আলো আপতিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে আলো সব প্রতিফলিত হয়ে চলে যায় সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু, যাকে এফ দ্বারা প্রকাশ করা। লেখা শেষ? না লিখলে একটু ব্যাক করে আবার লিখে নাও। তারপর এই ফোকাস বিন্দু থেকে এই যে মেরু পর্যন্ত যে দূরত্বটা একে বলে ফোকাস দূরত্ব। একে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস বিন্দু থেকে দেখো, ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। আর বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এই যে এটা যদি একটা গোলক হইতো তাহলে এটা কি তার ব্যাস, এটা তার ব্যাস আর এটা তার ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। একে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? শেষ? তাহলে আমরা এখন সব বিষয়বস্তু বুঝলাম। বুঝলাম। তাহলে আজকে কি ছিল? আজকে লেকচার কত চলতেছিল? তাহলে আজকে এই পর্যন্তই থাক। দ্বিতীয় লেকচার খুব শীঘ্রই দেওয়া হবে। যদি কোনো প্রশ্ন থাকে লেখো, প্রশ্নটা নিচে কমেন্ট আছে লেখো, অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্সার যে রিপ্লাইতে যদি দেওয়া সম্ভব না হয় তাহলে আমি অ্যান্সারটা আবার
নিয়ে আলাদা ভিডিও বানাবো, সমস্যা নেই। তো আজকে প্রথম লেকচার গেল। দ্বিতীয় লেকচারে আমি শুরু করব, এর বাকি কিছু অংশ আছে, সেটা হচ্ছে বিম্ব প্রতিবিম্ব আছে, আর কোথায় বিম্ব গঠন করবে না করবে এগুলো নিয়ে একটু আলোচনা করবো দ্বিতীয় লেকচার। এই 4 থেকে 5টা লেকচার হলে সিকিউ এমসিকিউ সহ সব হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এখন পড়তেছি তত্ত্বীয়, তারপরে আমরা পড়বো ম্যাথ, তারপরে পড়বো আমরা সিকিউ, দেন পড়বো আমরা এমসিকিউ। ধন্যবাদ, টাটা।